হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ভারতীয় সংবিধান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তো আজকে ক্লাসের মধ্যে ভারতীয় সংবিধান অর্থাৎ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্ট 6 ডিসকাস করব। তার আগে আরও 5টা পার্ট করিয়েছি, যারা সেগুলি দেখোনি তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে। সো আজকে পার্ট 6-এর মধ্যে যে টপিকটা থেকে ডিসকাস করব সেটা হলো ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে সেই নীতিগুলি নিয়ে আজকে ডিটেলসে ডিসকাস করব। তো তোমরা এই ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুব মনোযোগ সহকারে, স্কিপ না করে, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। তো প্রথমে কনসেপ্টটা দেখে নেব, তারপর আমরা কোশ্চেন আনসারে কিছু প্র্যাকটিস করে নেব। এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। সো প্রথমেই দেখে নেব রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নির্দেশমূলক নীতি রয়েছে। সংবিধানের 4র্থ অধ্যায়ে, সংবিধানে কিছু অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের ক্লাসটাও করিয়েছি। সেই 4র্থ অধ্যায়ে 36 থেকে 51 নং ধারায় রাষ্ট্র পরিচালনার জন্য বর্ণিত নির্দেশমূলক নীতিগুলির ধারণা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। যে ভারতের সংবিধানে কত নং অধ্যায়? 4র্থ অধ্যায়। কত নং ধারাতে? 36 থেকে 51 নং ধারায় রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু নীতি রয়েছে। সেই নীতিগুলি যে ধারণাগুলি রয়েছে সেগুলি রয়েছে কোথায়? সংবিধানের 4র্থ অধ্যায় 36 থেকে 51 নং ধারার মধ্যে। আর এই যে ধারণাগুলি রয়েছে, এই ধারণাগুলি নেওয়া হয়েছে কোথায় থেকে? আয়ারল্যান্ডে যে সংবিধান রয়েছে সেখান থেকে ইন্সপায়ার হয়ে এই ধারণাগুলি নেওয়া হয়েছে। ওকে, সো এখানে কি বলা হয়েছে? ভারতের সংবিধানের 4র্থ অধ্যায়ে এর 36 থেকে 51 নং যে ধারাগুলি রয়েছে সেই ধারাগুলির মধ্যে রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু নির্দেশমূলক নীতি উল্লেখ করা হয়েছে। আর সেই নীতিগুলির ধারণা কোথায় থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। সো এখন দেখে নেব বৈশিষ্ট্য বা ফিচার্স। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নীতিগুলি রয়েছে সেই নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। অর্থাৎ যে নীতিগুলি যদি কেউ পালন না করে তাহলে সেগুলির জন্য কিন্তু আদালতে গিয়ে আপিল করতে পারবে না। এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। নেক্সট রয়েছে নির্দেশমূলক নীতিগুলিকে ডক্টর বি.আর. আম্বেদকর নির্দেশ পূরণের হাতিয়ার অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলেও উল্লেখ করেছেন। যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে সেগুলিকে নির্দেশ পূরণের হাতিয়ার বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর, বা ডক্টর বি.আর. আম্বেদকর নির্দেশমূলক নীতিগুলিকে কি বলেছেন? নির্দেশ পূরণের হাতিয়ার বা ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনও বলেছেন। ওকে, সো নির্দেশমূলক নীতিগুলিকে কে নির্দেশ পূরণের হাতিয়ার বলেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। বা এইভাবেও আসতে পারে পরীক্ষাতে, নির্দেশমূলক নীতিগুলি ডক্টর বি.আর. আম্বেদকর যে কী বলে অভিহিত করেছেন বা উল্লেখ করেছেন? ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশ পূরণের হাতিয়ার। তো বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। তো আশা করি তোমরা এই ফার্স্ট পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছ। নেক্সট রয়েছে নির্দেশমূলক নীতি সম্পর্কিত ধারাসমূহ। নির্দেশমূলক যে নীতিগুলি রয়েছে সেই সম্পর্কে যে ধারাগুলি রয়েছে সেই ধারাগুলি আমরা দেখে নেব। আর্টিকেলস রিগার্ডিং ডিরেক্টিভ প্রিন্সিপাল। সো 36 নং ধারা। 36 নং ধারার মধ্যে রাষ্ট্রের সংজ্ঞা। যে 36 নং ধারা, যেহেতু এই যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে কোথায় থেকে স্টার্ট হয়েছে? 36 নং ধারা থেকে 51 নং ধারা পর্যন্ত রয়েছে। তো এই যে 36 নং ধারার মধ্যে কী নিয়ে ডিসকাস করা হয়েছে? রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে। তারপর 37 নং ধারাতে নির্দেশমূলক নীতিগুলি প্রয়োগ সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে। নির্দেশমূলক যে নীতিগুলি রয়েছে সেগুলি কিভাবে প্রয়োগ করা হবে, কোথায় কোথায় প্রয়োগ করা হবে সেই সংক্রান্ত যত বিষয় রয়েছে সেগুলি ডিসকাস করা হয়েছে 37 নং ধারাতে। নেক্সট 38 নং ধারা, জনসাধারণের কল্যাণের স্বার্থে সঠিক সামাজিক কাঠামো বজায় রাখার কথা বলা হয়েছে। যে জনসাধারণের কল্যাণের স্বার্থে সঠিক সামাজিক যে কাঠামো সেটা বজায় রাখার কথা বলা হয়েছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই সমাজ ব্যবস্থা সমাজের আয়, পদমর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্য হ্রাস করার চেষ্টা করবে। কত নং ধারাতে? 38 নং ধারাতে। নেক্সট রয়েছে
39 নং ধারা। 39 নং ধারাতে এই নীতি অনুসারে রাষ্ট্র যে সমস্ত বিষয়গুলিকে সুরক্ষা প্রদান করবে, মানে 29 নং যে ধারাটা 39 নং যে ধারাটা রয়েছে, এই ধারাটার মধ্যে কি বলা হয়েছে, এই যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে, যে একটা নীতি রয়েছে যে 39 নং ধারাতে, এই নীতি অনুসারে রাষ্ট্রের যে সমস্ত বিষয়গুলি মানে সুরক্ষা প্রদান করবে সেগুলি হলো প্রতি নাগরিকের জীবন ধারণের প্রয়োজনীয় জিনিসের পর্যাপ্ত যোগান, যে প্রতিটা নাগরিককে জীবন ধারণ করার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলিকে পর্যাপ্ত যোগান দিতে হবে। উৎপাদিত দ্রব্যের সুষম বন্টন করতে লাগবে। উৎপাদনের উপকরণ ও অন্যান্য সম্পদের কেন্দ্রীভূতকরণ বন্ধ করা। নারী পুরুষের নির্বিশেষে প্রত্যেকের জন্য সমকাজের সমবেতনের ব্যবস্থা করা, যে নারী ও পুরুষের নির্বিশেষে প্রতিটা ব্যক্তির জন্য সমকাজে সেম কাজের জন্য সেম বেতন, সেম কাজের জন্য সেম স্যালারি ব্যবস্থা করা। আর এই সবগুলি কিসের ক্ষেত্রে রয়েছে? 39 নং ধারার আন্ডারে রয়েছে। নেক্সট রয়েছে জোরপূর্বক শ্রমিক ও শিশুদের কোনো রকম স্বাস্থ্য এবং শক্তির অপব্যবহার যাতে না ঘটে তা নিশ্চিত করা, যে জোরপূর্বকভাবে ফোর্স করে যাতে কোনো শ্রমিক বা শিশুদের কোনো রকম স্বাস্থ্য বা শক্তির অপব্যবহার যাতে না ঘটে সেই জিনিসটা নির্দিষ্ট করতে লাগবে। শিশুরা বেড়ে ওঠার জন্য যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশ পায় সেদিকে নজর রাখা। আর এই সবগুলি কিসে ডিসকাস করা হয়েছে? 39 নং ধারার ক্ষেত্রে ডিসকাস করা হয়েছে। তারপর আমরা দেখব 39A। এখন কি দেখব? 39A। 39A নং ধারা আর্থিকভাবে দুস্থ ব্যক্তিদের জন্য ন্যায় বিচার ও বিনামূল্যে আইনি সাহায্যের ব্যবস্থা করতে লাগবে। যে কি করতে লাগবে? 39A নং ধারাতে যারা আর্থিকভাবে যারা একটু পিছিয়ে আছে ব্যক্তিদের, সে তাদের জন্য ন্যায় বিচার করতে লাগবে বা বিনামূল্যে তাদের আইনিভাবে সাহায্যের ব্যবস্থা করতে লাগবে। তারপর রয়েছে 40 নং ধারা। 40 নং ধারার ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, রাষ্ট্র কর্তৃক গ্রাম পঞ্চায়েত গঠন করার কথা বলা হয়েছে, যে রাষ্ট্র কর্তৃক গ্রাম পঞ্চায়েতের যে গঠন করার কথা বলা হয় এবং স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে কার্য পরিচালনার জন্য এদের হাতে উপযুক্ত ক্ষমতা প্রদানের বিষয়টিও স্বীকার করা হয়েছে। 41 নং ধারা বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা ও যক্ষমতা এই বিশেষ ক্ষেত্রে রাষ্ট্র শিক্ষা ও কাজের অধিকারের বিষয়টি সুনিশ্চিত করবে এবং সাধ্যমতো সাহায্য করবে। এটা রয়েছে 41 নং ধারাতে। তারপর রয়েছে 42 নং ধারা। 42 নং ধারাতে উল্লেখ করা হয়েছে কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ এবং অন্তঃসত্ত্বা মহিলাদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান করবে, যে কর্মক্ষেত্রে যে উপযুক্ত পরিবেশ প্রদান করতে লাগবে এবং তার পাশাপাশি যারা অন্তঃসত্ত্বা মহিলা রয়েছে, প্রেগনেন্ট মহিলা রয়েছে, তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করতে লাগবে। 43 নং ধারায় রয়েছে রাষ্ট্র সমস্ত শ্রমিকদের সুস্থভাবে জীবনযাপনের জন্য ন্যূনতম মজুরি স্থির করবে। রাষ্ট্রের যে সমস্ত যত শ্রমিক রয়েছে তারা যাতে একটা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, লাইফটা ব্যতীত করতে পারে, লাইফস্টাইলটা যাতে একটু ভালো হয়, সেই জন্য তাদের ন্যূনতম মজুরিটা স্থির করতে লাগবে এবং সেই সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সুযোগগুলিও নিশ্চিত করবে। সেই সাথে কি করবে? সামাজিক ও সাংস্কৃতিক সুযোগগুলিও নিশ্চিত করবে। এই ধারায় আরও বলা হয় যে গ্রামাঞ্চলে ব্যক্তি নির্ভর বা গোষ্ঠীভিত্তিক কুটির শিল্পের বিষয়ে রাষ্ট্র উৎসাহ প্রদান করবে, যে গ্রামাঞ্চলে ব্যক্তি নির্ভর বা গোষ্ঠীভিত্তিক কুটির শিল্পের বিষয়ে রাষ্ট্র উৎসাহ প্রদান করবে। শিল্প সংস্থাগুলির প্রশাসনিক কাজে শ্রমিকদের অংশগ্রহণের সুযোগটি নিশ্চিত করতে রাষ্ট্র উপযুক্ত পদক্ষেপ নেবে। রাষ্ট্র সমবায় সমিতির গঠন, নিয়ন্ত্রণ, স্বায়ত্তশাসিত কার্যাবলী ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে উৎসাহ প্রদান করবে। আর এই সবটা কিসের মধ্যে মেনশন করা হয়েছে? 43 নং ধারাতে মেনশন করা হয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা এই ভিডিওটা 2-3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। এনিওয়ে, এখন দেখে নেব 44 নং ধারাতে সমগ্র দেশ জুড়ে সকল নাগরিকের জন্য রাষ্ট্র একই যে দেওয়ানবিধি ইউনিফর্ম সিভিল কোড চালু করবে, যে সমগ্র দেশ জুড়ে সকল নাগরিকের জন্য রাষ্ট্র কী করবে? যে একই দেওয়ানবিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড চালু করবে। 45 নং ধারায় রয়েছে 6 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য রাষ্ট্র প্রাক শৈশবকালীন পরিচর্যা এবং শিক্ষা প্রদানের ব্যবস্থা করবে, যে 6 বছরের কম বয়সী যে বাচ্চারা রয়েছে, শিশুরা রয়েছে, তাদের জন্য রাষ্ট্র প্রাক শৈশবকালীন যে পরিচর্যা এবং শিক্ষা প্রদানেরও ব্যবস্থা করবে। এটা রয়েছে 45 নং ধারাতে। নেক্সট রয়েছে 46 নং ধারা।
46 যে আর্টিকেলটা রয়েছে সেটার মধ্যে কি রয়েছে দেখো, রাষ্ট্র সমাজে তপশিলি জাতি ও উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষের শিক্ষা ও অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করার পাশাপাশি সামাজিক অন্যায় এবং শোষণের হাত থেকেও রক্ষা করবে। যে রাষ্ট্র সমাজে তপশিলি জাতি ও উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষের শিক্ষা ও অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করার পাশাপাশি সামাজিক অন্যায় এবং শোষণের হাত থেকেও রক্ষা করবে। 47 নং ধারায় রয়েছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক মাদক জাতীয় পানীয় এবং ওষুধ ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যে স্বাস্থ্যের পক্ষে যেই জিনিসগুলি ক্ষতিকারক রয়েছে, যেরকম মাদক জাতীয় পানীয়, অ্যালকোহল রয়েছে বা এবং ওষুধ ব্যবহারের যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই 47 নং ধারাতে। নেক্সট রয়েছে 48 নং ধারা। 48 নং ধারায় রয়েছে আধুনিক এবং বিজ্ঞানসম্মত উপায়ে কৃষিকাজ ও পশুপালনের ব্যবস্থা করা হবে। যে মডার্ন ওয়েতে আধুনিক এবং বিজ্ঞানসম্মত উপায়ে কৃষিকাজ ও পশুপালনের ব্যবস্থা করতে হবে। 48 নং ধারায় বলা হয়েছে রাষ্ট্র পরিবেশের সংরক্ষণ ও উন্নতির চেষ্টা করবে এবং সেই সঙ্গে বন ও বন্যপ্রাণী সংরক্ষণেরও ব্যবস্থা করবে। রাষ্ট্র পরিবেশের সংরক্ষণ ও উন্নতির চেষ্টা করবে এবং সেই সঙ্গে বন ও বন্যপ্রাণী সংরক্ষণেরও ব্যবস্থা করবে। নেক্সট রয়েছে দেখো 49 নং ধারা। স্মৃতিসৌধ, ঐতিহাসিক স্থান ও দ্রব্য প্রভৃতি যেসব বিষয়গুলি জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে রাষ্ট্র তার সংরক্ষণে ব্যবস্থা করবে। যে স্মৃতিসৌধগুলি রয়েছে বা ঐতিহাসিক কোনো স্থান, কোনো দ্রব্য প্রভৃতি যে বিষয়গুলো রয়েছে এগুলি জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে, তাই রাষ্ট্র সেই সব জিনিসগুলি কী করবে? সংরক্ষণে ব্যবস্থা করবে। 50 নং ধারা। জনসেবামূলক ক্ষেত্রগুলিতে রাষ্ট্র বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক রাখবে। যে জনসেবামূলক ক্ষেত্রগুলি রয়েছে সেগুলি কি করবে? রাষ্ট্র যে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক রাখবে। এটা রয়েছে 50 নং ধারাতে। নেক্সট রয়েছে 51 নং ধারা। 51 নং ধারাতে রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, জাতিসমূহের মধ্যে ন্যায় ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখা, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন এবং আন্তর্জাতিক বিবাদগুলির নিষ্পত্তি প্রভৃতি ক্ষেত্রে রাষ্ট্র যথাযোগ্য উৎসাহ প্রদান করবে। যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, জাতিসমূহের মধ্যে যে ন্যায় সম্মানজনক সম্পর্ক বজায় রাখা বা আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করা এবং আন্তর্জাতিক যে বিবাদগুলি রয়েছে সেগুলি নিষ্পত্তি প্রভৃতি ক্ষেত্রে রাষ্ট্র যথাযোগ্য উৎসাহ প্রদান করবে। আর এই সবটা কিসের মধ্যে মেনশন করা হয়েছে? 51 নং ধারাতে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন রয়েছে উপরে আলোচিত নির্দেশমূলক নীতিগুলি সংবিধানে কোন রকম শ্রেণী বিভাগ করা না হলেও নীতিগুলিকে বিষয়বস্তু পরিপ্রেক্ষিতে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। যে উপরে যে আমরা আলোচিত করেছি এতক্ষণ, যে আমরা নির্দেশমূলক নীতিগুলি দেখলাম, কি দেখলাম? যে নির্দেশমূলক যে নীতিগুলি আমরা দেখলাম 36 থেকে 51 পর্যন্ত যে ধারাগুলি রয়েছে সেই ধারাগুলির মধ্যে এক একটা নীতিগুলি নিয়ে ডিসকাস করা হয়েছে। এই নীতিগুলি যে নির্দেশমূলক নীতিগুলি যে আমরা দেখলাম সেগুলি ভারতের সংবিধানে কোনো রকম শ্রেণীবিভাগ করা না হলেও এই নীতিগুলির যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু পরিপ্রেক্ষিতে সেই বিষয়বস্তুগুলির ওপর বেস করে এটিকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। আর সেগুলি হলো প্রথমে সামাজিক নীতিসমূহ অর্থাৎ সোশ্যালিস্টিক প্রিন্সিপাল। নির্দেশমূলক নীতিগুলির মধ্যে যেগুলি সমাজতান্ত্রিক আদর্শ প্রতিফলিত হয়েছে সেগুলি সামাজিক নীতিসমূহের অন্তর্গত। অর্থাৎ যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে যেটা 36 নং ধারা থেকে 51 নং ধারা পর্যন্ত রয়েছে, এগুলির ক্ষেত্রে কি হয়? যে নির্দেশমূলক নীতিগুলির মধ্যে যেগুলি সমাজতান্ত্রিক আদর্শ প্রতিফলিত হয়েছে সেগুলি হলো সামাজিক নীতিসমূহেরই অন্তর্গত। যেরকম ধরো 38 নং ধারাতে যেটা রয়েছে, 39 নং ধারাতে যেটা রয়েছে, 39A, 51, তারপরে 41, 42, 43A, 47 নং ধারা। এই যে ধারাগুলি রয়েছে এই ধারাগুলির মধ্যে যেই নীতিগুলি, যে নির্দেশমূলক নীতিগুলি এসেছে যেটা প্রিভিয়াস স্লাইডগুলিতে আমি আলোচনা করেছি, সেগুলি আসবে সামাজিক নীতিসমূহের আন্ডারে। কিসের আন্ডারে আসবে? সামাজিক নীতিসমূহের আন্ডারে এগুলি আসবে। নেক্সট রয়েছে
এখন কি রয়েছে দেখো, গান্ধীবাদী নীতিসমূহ। তো আমরা কি দেখলাম যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে, সেই সবগুলি নির্দেশমূলক নীতি আমরা একটা একটা করে আমরা ডিসকাস করলাম। সেই নির্দেশমূলক নীতিগুলি যে বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুর উপর বিষয়বস্তুর ভিত্তিতে পরিপ্রেক্ষিতে এগুলিকে আরও 3টা ভাগে ভাগ করা যায়। ওকে, সো 3টা ভাগে কি কি রয়েছে, একটা হলো যে সামাজিক নীতি কি কি রয়েছে সেটা দেখলাম, সামাজিক নীতি আন্ডারে কোন কোন আর্টিকেল আসবে সেটা দেখলাম। এখন দেখব আমরা 2 নম্বরে গান্ধীবাদী নীতিসমূহ। গান্ধীবাদী নীতিসমূহের আন্ডারে রয়েছে যে সকল নির্দেশমূলক নীতিগুলি গান্ধীবাদী যে মতাদর্শ রয়েছে সেই মতাদর্শের উপর ভিত্তি করে রচিত হয়েছে, সেগুলি হলো গান্ধীবাদী নীতিসমূহ। যেরকম 40 নং ধারাতে যেটা রয়েছে 43, 43B, 46, 47 এবং 48 নং ধারা, এই ধারাগুলির মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই সবগুলি হলো কি গান্ধীবাদী নীতিসমূহ, গান্ধীবাদী মতাদর্শের উপর ভিত্তি করে এগুলি রচিত হয়েছে। নেক্সট রয়েছে 3 নম্বরে উদারনৈতিক ও বৌদ্ধিক নীতিসমূহ, লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস। যে সকল নির্দেশমূলক নীতিসমূহের মধ্যেই উদারনৈতিক সাম্যের আদর্শ ফুটে ওঠে সেগুলি উদারনৈতিক নীতিসমূহের অন্তর্গত। যে সকল নির্দেশমূলক নীতিগুলি রয়েছে যেগুলির মধ্যে উদারনৈতিক সাম্যের আদর্শটা ফুটে ওঠে সেগুলি হলো উদারনৈতিক নীতিসমূহের অন্তর্গত। যেরকম রয়েছে 44, 45, 48, 48A, তারপরে হচ্ছে 49, 50 এবং 51 নং ধারা। এই ধারাগুলিতে যে বিষয়বস্তুগুলি আলোচনা করা হয়েছে এই সবগুলি হলো উদারনৈতিক ও বৌদ্ধিক নীতিসমূহের অন্তর্গত। এইখান থেকে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। ধর এখান থেকে এইভাবে আসতে পারে যে 40 নং ধারাতে কোন বিষয়টা আলোচনা করা হলো, নিচে অপশানে 4টা বিষয় দেওয়া হলো। বা এরকম আসতে পারে যে উদারনৈতিক ও বৌদ্ধিক নীতিসমূহ যে নিচে কোন ধারাটার মধ্যে আলোচনা করা হয় বা কোনটার উপর ভিত্তি করে রচিত হয়েছে, নিচে ধরো দিয়ে দিল যে 47 নং ধারায়, 51 নং ধারায় বা 36 নং ধারায় এরকম দিয়ে দিল, তখন আমরা আনসার কী করবো যে 51 নং ধারা। তো এগুলো আমাদেরকে কি করতে লাগবে, একটু মুখস্থ করতে লাগবে। ওকে, তো তোমরা এই ভিডিওগুলি 2 থেকে 3 বার দেখো, তারপর তোমরা এগুলি ভালোভাবে পড়ো, রিভিশন করো, মক টেস্ট দাও, তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তোমরা ক্লাসগুলি দেখো, রিভিশন দাও, কারণ যত বেশি রিভিশন দেবে, মক টেস্ট দেবে, নিজেদেরকে যাচাই করবে, তত বেশি তত ভালো কিন্তু তোমরা স্কোর করতে পারবে। এনিওয়ে, নেক্সট রয়েছে নির্দেশমূলক নীতি সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য। যে নির্দেশমূলক যে নীতিগুলি রয়েছে সেই সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য রয়েছে। রিমার্কস অফ এমিনেন্ট পার্সোনালিটিস অ্যাবাউট ডিরেক্টিভ প্রিন্সিপাল। 1. ডক্টর বি.আর. আম্বেদকরের মতে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক, আর্থসামাজিক কর্মসূচিকে প্রকাশ করে। তিনি নির্দেশমূলক নীতিগুলিকে নোবেল ফিচার্স বলেছেন। ডক্টর বি.আর. আম্বেদকর নির্দেশমূলক নীতির ব্যাপারে কি বলেছেন? রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে এগুলি হলো গণতান্ত্রিক রাষ্ট্রের যে রাজনৈতিক, আর্থসামাজিক কর্মসূচি রয়েছে সেগুলিকে প্রকাশ করে। আর তিনি সেই নির্দেশমূলক নীতিগুলিকে নোবেল ফিচার্সও বলেছেন। তো এইভাবে আসতে পারে যে নির্দেশমূলক নীতিগুলিকে নোবেল ফিচার্স কে বলেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। বা ডক্টর বি.আর. আম্বেদকর নির্দেশমূলক নীতিগুলিকে কি বলেছেন? নোবেল ফিচার্স বলেছেন। তো বিভিন্নভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। নেক্সট রয়েছে 2 নম্বরে দেখো, সংবিধান বিশারদ সুভাষ কাশ্যপের মতে, যে সংবিধান বিশারদ সুভাষ কাশ্যপের মতে নির্দেশমূলক নীতিগুলি নৈতিক অনুশাসন নয়, কর্তৃপক্ষের ইতিবাচক আদেশ। এগুলি সংবিধানের মানবাধিকারের ধারাগুলির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। যে সংবিধান বিশারদ সুভাষ কাশ্যপের মতে নির্দেশমূলক নীতিগুলি কি? নির্দেশমূলক নীতিগুলি হলো নৈতিক অনুশাসন নয়, এগুলি কর্তৃপক্ষ ইতিবাচক আদেশ। এগুলি সংবিধানের মানবাধিকারের ধারণাগুলির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। 3 নম্বরে রয়েছে এম.বি. পাইলির মতে, যে এম.বি. পাইলির মতে নির্দেশমূলক নীতিগুলি হলো স্বাধীন ভারতের এক নতুন গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি। এম.বি. পাইলির মতে নির্দেশমূলক নীতিগুলি হলো স্বাধীন ভারতের এক নতুন গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি। 4 নম্বরে রয়েছে ডি.ডি. বসুর মতে নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য হল প্রস্তাবনায় উল্লেখিত অর্থনৈতিক এবং গণতান্ত্রিক সমাজবাদ প্রতিষ্ঠা করা। যে ডি.ডি. বসুর মতে নির্দেশমূলক যে নীতিগুলি রয়েছে আর সেগুলি উদ্দেশ্য হল প্রস্তাবনায় যে উল্লেখিত অর্থনৈতিক ও গণতান্ত্রিক সমাজবাদ রয়েছে সেইটা প্রতিষ্ঠা করা।
5 নম্বর রয়েছে নির্দেশমূলক নীতিগুলির মধ্য দিয়ে সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ন্যায়, স্বাধীনতা, সাম্য, মৈত্রী প্রভৃতি রাষ্ট্রনৈতিক আদর্শ ঘোষিত হয়েছে। অস্টিনের মতে নির্দেশমূলক নীতিগুলি হলো সামাজিক বিপ্লবের উদ্দেশ্য সাধনের পরিপূরক। যে অস্টিনের মতে নির্দেশমূলক নীতিটা কি? নির্দেশমূলক নীতিগুলি হলো সামাজিক বিপ্লবের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধনের পরিপূরক, যে উদ্দেশ্যটা সাধন করে যে পরিপূরক, এটা হলো অস্টিনের মতে নির্দেশমূলক নীতির ব্যাপারে যে কনসেপ্টটা। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য। যেদিকে মৌলিক অধিকার আর সেটাতে রয়েছে নির্দেশমূলক নীতি। মৌলিক অধিকার আর নির্দেশমূলক নীতির মধ্যে কি পার্থক্য রয়েছে? 1 নম্বরে রয়েছে মৌলিক অধিকারগুলি রাষ্ট্র নেতিবাচক অর্থে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, অন্যদিকে নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্র ইতিবাচক অর্থে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। অর্থাৎ মৌলিক অধিকারগুলি হলো রাষ্ট্রের যে নেতিবাচক, সেই অর্থেও নেতিবাচক অর্থে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আর নির্দেশমূলক নীতি হলে হবে ইতিবাচক অর্থে। মৌলিক অধিকার হলে নেতিবাচক, নির্দেশমূলক নীতি হলে ইতিবাচক অর্থে। 2 নম্বর, মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য, আর নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। কেউ যদি মৌলিক অধিকারগুলি না পেয়ে থাকে, যে মৌলিক অধিকারগুলি সব নাগরিকের পাওয়ার অধিকার রয়েছে, তো সেগুলি যদি কেউ না পায়, সেগুলির জন্য কিন্তু সে আদালতে গিয়ে আপিল করতে পারবে। কিন্তু নির্দেশমূলক নীতিগুলির ক্ষেত্রে কিন্তু কেউ আদালতে গিয়ে আপিল করতে পারবে না, কারণ এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। নেক্সট রয়েছে 3 নম্বর, মৌলিক অধিকারগুলিকে রাজনৈতিক গণতন্ত্র হিসাবে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চেয়েছে, অন্যদিকে নির্দেশমূলক নীতিগুলিকে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র হিসেবে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চেয়েছে। 4 নম্বর রয়েছে মৌলিক অধিকারগুলি আইনগত। মৌলিক অধিকারগুলি কি? আইনগত। আর নির্দেশমূলক নীতিগুলি হলো নৈতিক এবং রাজনৈতিক। মৌলিক অধিকারগুলি আইনগত, নির্দেশমূলক নীতিগুলি হলো নৈতিক ও রাজনৈতিক। 5 নম্বর, মৌলিক অধিকারগুলি ব্যক্তি কল্যাণে নিহিত, আর নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রীয় কল্যাণে নিহিত। যে মৌলিক অধিকার রয়েছে এগুলি হলো প্রতিটা ব্যক্তির কল্যাণের জন্য, ভালোর জন্য এগুলি নেওয়া হয়। আর নির্দেশমূলক নীতিগুলি যে রাষ্ট্রের, মানে শুধু একজন ব্যক্তিগত মানে হয় না, মানে একজন ব্যক্তির কল্যাণে হয় না, এটা পুরো রাষ্ট্রের কল্যাণের জন্য এগুলি গৃহীত করা হয় নির্দেশমূলক নীতিগুলি। তো এটাই হলো নির্দেশমূলক নীতি আর মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য। এখন আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। তো প্রথমেই কোশ্চেনটা রয়েছে, কোনো অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ আলোচনা করা হয়েছে? 4th অধ্যায়। কোথায়? 4th অধ্যায়। ওকে, নেক্সট রয়েছে কোন ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি নিয়ে আলোচনা করা হয়েছে? 36 থেকে 51 নং ধারা। 36 থেকে 51 নং ধারা, আর্টিকেল 36 to 51। 3 নম্বরে রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ কোন দেশের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ কোন দেশের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। 4 নম্বর, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলোকে কে নির্দেশ পূরণের হাতিয়ার বলে উল্লেখ করেছেন? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক যে নীতিগুলি রয়েছে সেগুলিকে কে নির্দেশ পূরণের হাতিয়ার বলে উল্লেখ করেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর। 5 নম্বর, রাষ্ট্রের সংজ্ঞা নির্দেশমূলক নীতিতে কোন ধারায় আলোচনা করা হয়েছে? রাষ্ট্রের সংজ্ঞা নির্দেশমূলক নীতিতে কোন ধারায় আলোচনা করা হয়েছে? 36 নং ধারায়। রাষ্ট্রের সংজ্ঞা নির্দেশমূলক নীতিতে 36 নং ধারায় আলোচনা করা হয়েছে। কোন ধারায় 6 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য রাষ্ট্র প্রাক শৈশবকালীন পরিচর্যা এবং শিক্ষা প্রদানের ব্যবস্থা করবে? 45 নং ধারায়। 45 নং ধারায় যে 6 বছরের কম বয়সী সকল শিশুদের কি করতে লাগবে? রাষ্ট্র প্রাক শৈশবকালীন পরিচর্যা ও শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে লাগবে 45 নং ধারায়। তারপর রয়েছে 7 নম্বরে 47 নং ধারায় কী নিয়ে আলোচনা করা হয়েছে? স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক মাদক জাতীয় যে পানীয় রয়েছে ঔষধ ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 8 নম্বর, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে কে নোবেল ফিচার্স বলে উল্লেখ করেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর। 9 নম্বরে রয়েছে
নির্দেশমূলক নীতিগুলি হলো স্বাধীন ভারতের এক নতুন গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি। এই কথা কে বলেছেন? এমবি পাইলি। এমবি পাইলি এই কথা বলেছেন। তারপর 40, 43, 46, 47 নং ধারাগুলি কোন মতবাদের উপর ভিত্তি করে রচিত হয়েছে? গান্ধীবাদী মতবাদের উপর প্রতিষ্ঠিত হয়েছে, যে গান্ধীবাদী মতবাদের উপর প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে এই ক্লাসটা খুব ভালো লেগেছে। আর এই ক্লাসটা আশা করি তোমাদের কাছে খুব হেল্পফুল হবে, কারণ এই ক্লাসের মধ্যে আমি চেষ্টা করেছি খুব ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরার জন্য। কনসেপ্টের শেষে কোশ্চেন আনসারও কিছু প্র্যাকটিস করে নিলাম। এখন তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। টেট 1, টেট 2, STGT সম্পূর্ণ নোটস অ্যাকর্ডিং টু সিলেবাস রয়েছে, যেখানে প্রতিটা চ্যাপ্টারই কনসেপ্টের ডিটেল ডিসকাশন, তারপর কোশ্চেন আনসার আর MCQs রয়েছে। আর যারা নোটস নেবে তাদের জন্য থাকবে স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগও তোমরা পেয়ে যাবে। আর যারা তোমরা মক টেস্টের সিরিজ নিতে চাও সেটাও নিতে পারো, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। আর ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো, সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো টেট রিলেটেড যেটারই প্রয়োজন, স্টাডি মেটেরিয়ালস হোক, মক টেস্ট হোক, ক্লাসেস হোক, যেটা প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ওকে, সো এটাই বলার ছিল। তা আশা করি ক্লাসটাও ভালো লেগেছে। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।